শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিধান রেখে নতুন অধ্যাদেশ পাশের সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিধান রেখে নতুন অধ্যাদেশ পাশের সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। 133টি অধ্যাদেশ পর্যালোচনা শেষে কমিটি এই চূড়ান্ত সিদ্ধান্ত জানায়। এর ফলে নির্বাহী আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত দলটির সকল কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। প্রস্তাবিত আইনে নিষিদ্ধ সংগঠন হিসেবে কার্যক্রম চালালে 4 থেকে 14 বছর কারাদণ্ডের বিধান যুক্ত করার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ কমিটির প্রতিবেদন অনুযায়ী 2009 সালের সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকার 11 মে এক প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। 3রা মার্চ মালের জাতীয় স্টেডিয়ামে রোনান সুলেভান যখন ট্রাইব্রেকারে গোল করলেন, তিনি হয়ে গেলেন ইতিহাসের মাত্র 4র্থ ফুটবলার যিনি বাঁকানো পানিক্কা শটে স্কোরিং গোল করেছেন। বাংলাদেশ যুব সাফে হয়ে গেল টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন। ম্যাচ জিতে ডাগ আউটের দিকে ছুটে গেলেন রোনান সুলিভান, যেখানে দাঁড়িয়েছিলেন সুলতানা রহমান। সুদূর ফিলাডেলফিয়ার 4 ভাইকে যিনি সংযুক্ত করেছেন বাংলাদেশের সঙ্গে। রোনান ডেকলানদের নানি, যার বলা গল্পে কখনো না আসা দেশ বাংলাদেশ পরিণত হয়েছিল রূপকথার রাজ্যে। সুলতানা রহমান সেই খুঁটি, যার জোরে রোনান ডেকলানরা জার্সিতে থাকা বাংলাদেশের পতাকায় চুমু খান পরম মমতায়। গত 1 বছরে বাংলাদেশের ফুটবলে একটি বড় পরিবর্তন এসেছে। 2025 সালের মার্চের শেষ ভাগে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামলেন হামজা চৌধুরী। এই মাটির ঘ্রাণ হামজার পেছন পেছন টেনে আনলো শামিদ সোম, ফাহমিদুল, কিউবা মিশেল আর জায়ান চৌধুরীদের। আবার একই সময়ে যুক্তরাষ্ট্রের হয়ে খেলে ফেললেন দুর্দান্ত প্রতিভাধর কুইন সুলিভান। তার ছোট ভাই কাভানের তো 16 বছর বয়সেই এই আলোচনায় থাকতে হচ্ছে, তাকে কি আদৌ যুক্তরাষ্ট্র পাবে নাকি জার্মানি ছিনিয়ে নেবে। বাংলাদেশ তো অনেক দূরের ব্যাপার। তবে তাদের বাবা জানালেন, বড় 2 ছেলে না হলেও ছোট 2জন বাংলাদেশের হয়ে খেলবেন। সে কথা তিনি রেখেছেন। বাংলাদেশের টানে চলে এসেছেন রোনান ও ডেকলান। তবে এই পরিবর্তন আসলে কতটা কাজে লাগানো গেছে? দুর্দান্ত খেলে এশিয়া কাপে জায়গা করে নেওয়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন হামজারা, তা পূরণ হয়নি। সমর্থকরা এর দায় খেলোয়াড়দের নয়, কোচ হাভিয়ের কারবেরা আর তার কথিত নিয়ন্ত্রক সিন্ডিকেটকে দিচ্ছে। অভিযোগ রয়েছে দলে প্রবাসী আর দেশি গ্রুপিং তৈরি করে যারা দেশে বেড়ে ওঠেননি তাদের পরিপূর্ণভাবে কাজে লাগানো যাচ্ছে না। একই অভিযোগ অনূর্ধ্ব 19 দলেও। কেবলই শেষ হওয়া সাফে মাঠের সময়ই পাননি ইব্রাহিম নেওয়াজ ও ডেকলান সুলিভানরা। অথচ যে সামান্য সময় তারা মাঠে নেমেছেন, দেখা গেছে তাদের চেয়ে ভালো বিকল্প দলে আসলে নেই। মূল দলে কিউবা জায়ানরা সুযোগ পান না। একের পর এক ভুল করেও দলে টিকে যান সোহেল রানারা। এই চক্র বাংলাদেশ ফুটবলকে সামনে আগাতে দিচ্ছে না। দেশের ইতিহাসের সর্বোচ্চ সময় ও ম্যাচে কোচিং করানো কারবেরা ফল দিতে পারেননি। তবুও তার চুক্তি শেষেও রেখে দেওয়ার পায়তারা আছে। ফুটবল কোচের মতো একটা ঝুঁকিপূর্ণ চাকরি করেও কারবেরা বেঁচে যাচ্ছেন বারবার। কার স্বার্থে তাকে সমর্থন দিচ্ছেন বাফুফে? এর জবাব কি মিলবে, নাকি বাংলাদেশের ফুটবল ঘুরপাক খাবে সিন্ডিকেটের অন্ধকার পাকচক্রে? ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে কুয়েতে এক হামলায় যুক্তরাষ্ট্রের একটি CH-47 চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের বার্তা সংস্থা তাসনিম। শুক্রবারের এই হামলার বেশ কিছু ছবি প্রকাশ করে তারা এই ঘটনাটি নিশ্চিত করে। তবে এই হামলা সরাসরি ইরান নাকি তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী চালিয়েছে তা স্পষ্ট করা হয়নি। একই দিনে IRGC একটি যুদ্ধ বিমান ও 5টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়ে দিনটিকে মার্কিন ইসরায়েলি বাহিনীর জন্য কালো দিন হিসেবে অভিহিত করেছে। এদিকে মধ্য ইসরায়েলে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বর্তমানে সেখানে জরুরি উদ্ধার কাজ চলছে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতার বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় ওই নেতা বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটের পর ভোটারদের আঙুলে কালির দাগ দেখে নেওয়া হবে তারা কাকে ভোট দিয়েছেন। তার এই আঙুল দেখে নেওয়ার মন্তব্যটি ভোটারদের পরোক্ষভাবে হুমকি হিসেবে দেখা হচ্ছে। বিরোধী দল বিজেপি এবং সিপিআইএম এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে একে গণতন্ত্রের ওপর নগ্ন হামলা বলে অভিহিত করেছে। তাদের অভিযোগ, সাধারণ ভোটারদের মনে ভয়ভীতি প্রদর্শন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে শাসক দল। বিরোধীরা ইতোমধ্যেই নির্বাচন কমিশনের কাছে ওই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এবং সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে। 1971 সালের 4 মার্চ হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে মিলিত হলেন পাকিস্তানি সেনাবাহিনী থেকে বিদ্রোহ করা একাধিক অফিসার। গঠিত হল মুক্তিযুদ্ধের সামরিক কমান্ড। তেলিয়াপাড়ায় হওয়া সশস্ত্র প্রতিরোধের এই সিদ্ধান্ত নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। শনিবার 4 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ব্যবসায়ীরা শিল্প খাতের সংকট মোকাবিলায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি সহায়তার দাবি জানান। এছাড়া বিনিয়োগ সহজ করতে ই-ভিসা চালু, ব্যাংক ঋণের সুদ হার হ্রাস এবং এনবিআর সংস্কারের ওপর জোর দেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সমস্যার কথা সরাসরি শুনেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন। বৈঠকে শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যারা লাইসেন্স প্রাপ্তির সহজীকরণ ও গভীর সমুদ্রবন্দর চালুর মাধ্যমে বাণিজ্যে গতি আনার আহ্বান জানান। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াকু ফুটবল খেলেও 2-0 ব্যবধানে হেরেছে বাংলাদেশ। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য রাখতে সক্ষম হলেও বিরতির পর 48 ও 83 মিনিটে গোল হজম করে পিটার বাটলারের শিষ্যরা। পুরো ম্যাচে চীনের মুহুর্মুহু আক্রমণ রুখে দিয়ে হারের ব্যবধান কমাতে বড় ভূমিকা রাখেন বাংলাদেশি গোলরক্ষক মিলি আক্তার। টানা 2 হারে পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন এখনো টিকে আছে। আগামী 7 এপ্রিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। লড়াকু পারফরম্যান্সের জন্য ম্যাচ শেষে চীনা ফুটবলাররা বাংলাদেশের ডাগ আউটে এসে কুর্নিশ জানিয়ে সম্মান প্রদর্শন করেন। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।